শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আমরা বারবার বলে আসছি যে বাংলাদেশে 2024 সালের 5ই আগস্টের যে রেজিম চেঞ্জ, আওয়ামী সরকারের পতন, তাতে বাংলাদেশের রাজনীতি যতটা না জড়িত ছিল, তার চাইতে বেশি জড়িত ছিল বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভূ রাজনীতির খেল। পাশাপাশি ছিল আঞ্চলিক ভূ রাজনীতির খেলা। বাংলাদেশে পাকিস্তানের তৎপরতা যতই বৃদ্ধি পাচ্ছে, 2024 সনের 5 আগস্টের পর থেকে শুরু করে এই যে অতি সম্প্রতি পাকিস্তানের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ এবং পাকিস্তান নৌ প্রধানের বাংলাদেশ সফর, এর আগে পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েক দফায় বাংলাদেশ সফর করেছে। বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাও পাকিস্তান সফর করেছে। পাকিস্তানের সাথে বাণিজ্য উন্নয়ন, পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা, এরকম অনেক কিছু হওয়ার কথা আমরা সংবাদ মাধ্যমের প্রচারে আমরা জানতে পেরেছি। এই যে পাকিস্তানের তৎপরতা বৃদ্ধি পাওয়া, এটাকে অন্তর্বর্তী সরকার বারবার বলছে যে তারা বাংলাদেশকে ভারতের প্রভাব মুক্ত করতে চায় বা ভারত নির্ভরতা কমাতে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আসলে তারা পাকিস্তানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। কেমন? আমরা দেখেছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে বা মধ্য দিয়ে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন পাকিস্তানের পরাজয় ঘটে। পাশাপাশি পাকিস্তানের যেসব দূষররা এখানে বসে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, তাদেরও পরাজয় ঘটেছিল। কিন্তু পরবর্তীতে পাকিস্তান বাংলাদেশকে হারালেও তারা বাংলাদেশকে কেন্দ্র করে বা বাংলাদেশে যে তাদের দূষর ছিল, স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তাদেরকে নিয়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে রেখেছিল সবসময়। তারা বারবার চেয়েছে বাংলাদেশে তাদের যারা দূষর ছিল 71-এ, তাদেরকে প্রতিষ্ঠিত করতে। সেটা আমরা দেখলাম 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশটা যখন পুনর্পাকিস্তান হয়ে গিয়েছিল এবং দীর্ঘদিন যখন পাকিস্তানের ইশারায় বাংলাদেশটা চলেছিল, তখন থেকেই আমাদের কাছে সেটা স্পষ্ট ছিল। এরপর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের জনগণের মধ্যে যেমন তাদের সমর্থক গোষ্ঠী বা তাদের দূষর এবং তাদের দূষরদের নতুন প্রজন্ম আছে, তেমনি সেনাবাহিনীর মধ্যেও পাকিস্তান সমর্থক অনেক অনেক অফিসার এখনো আছে। সেটা সেই 71-এর পর থেকেই আছে। তো 75 সালে বঙ্গবন্ধু হত্যার পরে তারা তাদের দূষরদের এখানে পুনরায় প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। তাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেটা প্রথমবার সফল হয়েছে। এরপরে বাংলাদেশে যখন বহুদলীয় রাজনীতির বিকাশ ঘটতেছিল, তখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলি মোটামুটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রেখেই এগিয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন আমলে পাকিস্তান তেমন একটা সুবিধা করে উঠতে পারে। পাকিস্তানের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ পাকিস্তান থেকে বের হয়ে গেলেও, স্বাধীন হয়ে গেলেও, অন্তত তাদের দূষরদের যদি এখানে প্রতিষ্ঠা করা যায়, তাদেরকে দিয়ে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করতে পারবে কিংবা ভারতে সবসময় থ্রেটে রাখতে পারবে। কারণ এর মাধ্যমে তারা যেমন 71-এর প্রতিশোধ গ্রহণ করবে, তেমনি দীর্ঘস্থায়ী একটা মুনাফা লাভ করবে। কিভাবে? তারা জানে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে
ভারতকে অস্থিতিশীল করা কতটা সহজ। ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে উইক জোন হচ্ছে এই বাংলাদেশ। তাই তারা 2024 সনে 5 আগস্টের মধ্য দিয়ে পুনরায় আরেকবার সফল হলো তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। আওয়ামী শাসনামলের যে দীর্ঘ সময় গেল সেখানে তারা কোনো সুবিধা করে উঠতে পারেনি, কিন্তু তাদের সেই পুরনো বন্ধুদের সহযোগিতায়, আমেরিকা সহ ইউরোপের কিছু দেশের ডিপ স্টেটের সহযোগিতায় পাকিস্তান 2024 সালে এসে তাদের দীর্ঘমেয়াদী সেই পরিকল্পনা পুনরায় সফলতা পেল। এরপর থেকেই তারা এখানে তৎপরতা চালাচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে যতই পাকিস্তানে বিদ্রোহী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠে, ততই তারা ভারতকে দোষারোপ করে। যতই তাদের সাথে, পাকিস্তানের সাথে যতই তালেবান সরকারের বা আফগানিস্তানের সাথে সংঘাতের দিকে আগায়, ততই তারা ভারতকে দায়ী করে। আর যতই তারা তালেবান কর্তৃক এবং পাকিস্তানের যে আভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের দ্বারা যতই তারা হামলার শিকার হয়, ততই তারা বাংলাদেশে তৎপরতা বাড়িয়ে দেয়। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাদের অভ্যন্তরে যেসব বিদ্রোহী গোষ্ঠীকে ভারত সমর্থন দিচ্ছে বলে তারা অভিযোগ করে, ঠিক একইভাবে তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের, তাদের অভিযোগকৃত যে ভারতের ভূমিকা, সেই ভূমিকার জবাব দিতে চায় বাংলাদেশের ভূমি ব্যবহার করে। আমরা জানি এখন 24 সনের রেজিম চেঞ্জে যে ভূ রাজনৈতিক শক্তিগুলি জড়িত ছিল, তারা হাত গুটিয়ে নিয়েছে অনেকটা। আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এখন বাংলাদেশকে কেন্দ্র করে তারা দক্ষিণ এশিয়ায় যে বাণিজ্যিক খেলা খেলতে চেয়েছিল, সেই খেলা থেকে তারা এখন আপাতত হাত গুটিয়ে নিয়েছে। তারা ভারতের হাতে দক্ষিণ এশিয়ার কর্তৃত্ব অর্পণ করে চলে গেছে আপাতত, এটা সাময়িক। তো এরপরে তুরস্ক সহ পাকিস্তানের সঙ্গী হয়ে কিছু দেশ এখনো তৎপর আছে বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক ভূ রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য। মায়ানমারের যে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রিত যেসব রোহিঙ্গা আছে, আমরা জানি এখন তাদের রোহিঙ্গাদের মধ্যে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তারা আবার জেগে উঠছে। এই যে পাকিস্তানের তৎপরতায় এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা মূলত ভারতকে অস্থিতিশীল করার জন্য। এই কথা আমরা সাধারণ জনগণ বুঝতে না পারলেও ভারত কিন্তু বরাবরই তাদের গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে জানতে পেরেছে বিদায় তারা তাদের পশ্চিম সীমান্ত থেকে শুরু করে আরব সাগর থেকে শুরু করে পূর্বে বঙ্গোপসাগর, তাদের পূর্ব সীমান্ত পর্যন্ত নোটাম জারি করে বিরাট এটা অভূতপূর্ব মহড়া চালাচ্ছে। পাশাপাশি তারা বাংলাদেশের যেসব স্পর্শকাতর সীমান্ত আছে বাংলাদেশের সাথে ভারতের, সেসব সীমান্তে নতুন নতুন সামরিক ঘাঁটিও তৈরি করছে। তাহলে এখন স্পষ্টতই আমাদের বুঝতে হবে যে আসলে বাংলাদেশে যে অস্থিরতা চলছে এটা পাকিস্তানের দ্বারা সৃষ্ট, যদিও আরো তুরস্ক সহ আরো কিছু দেশ তাদের সাথে আছে। তো মূলত যে অস্থিরতা এখানে চলছে সেটা পাকিস্তান দ্বারা সৃষ্ট। এখানকার পাকিস্তানি দূষররা পাকিস্তানের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই ভারতকে অস্থিতিশীল করার জন্য মূলত এগুলো করছে। তাদের একটা পরিকল্পনা আছে যে মধ্যপ্রাচ্যে আইসিস সমস্যার মতো এখানে একটা সমস্যা তৈরি করা, এখানকার জঙ্গিদের ব্যবহার করে। এই জন্য বাংলাদেশ সরকার জেল পলাতক জঙ্গিদের এখনো খুঁজে পাচ্ছে না,
যেসব অস্ত্র চুরি হয়ে গিয়েছিল বা পুলিশের যেসব অস্ত্র খোয়া গিয়েছিল সেসব অস্ত্র এখনো উদ্ধার করতে পারছে না। এবং বাংলাদেশে যে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এখানেও কিন্তু এরকম রাশিয়া ইউক্রেনের সংঘাতের মতো ভারতকে একটা সংঘাতে জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, পায়তারা চালিয়ে যাচ্ছে পাকিস্তান তাদের দূষরদের দিয়ে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।